সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো রোজার দিনের স্বাস্থ্য জিজ্ঞাসা এই বিষয়টিতে। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, অধ্যাপক, বক্ষব্যাধি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শকবৃন্দ আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। স্যার, যেহেতু পবিত্র রমজান মাস চলছে স্যার, অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে শুনবো স্যার, খাবার তালিকাটা কেমন হবে এই রমজান মাসে? আসলে রোজা এবং খাবার এটা আমরা ঠিক এত বেশি ওতপ্রোতভাবে জড়িত। তো সারাদিন রোজা রেখে রাতের বেলা ইফতার দিয়ে খাবারটা শুরু হয়। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে শরীরের প্রয়োজন ক্যালোরি, সেই ক্যালোরিটা আমরা সারাদিনে যতটুকুন দরকার ততটুকুনই গ্রহণ করতে হবে। রোজা বলে আমার আলাদাভাবে খুব বেশি ক্যালোরি গ্রহণ করা যাবে না, এক। এবং সেটা পরিমাপ করে, অর্থাৎ যদি আমি ইফতারকে সকালের খাবার ধরি, রাতের খাবার, এবং সেহরিকে যদি আমি রাতের খাবার ধরি, রাতের খাবারটা মাঝখানে হচ্ছে দুপুরের খাবার, তাহলে আমরা ভাগ করে নিয়ে খাবারটা খাবো। এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস যে জিনিসগুলি খাবারে থাকে সেগুলি সবই আমাদের এখানে থাকবে। এবং রোজার দিনে যে ভাজা পোড়া, বাসি, তৈলাক্ত খাবার, গরুপাচ্য খাবার, স্পাইসি মশলাযুক্ত খাবার খায়, এগুলি আসলে খুব বেশি স্বাস্থ্যপ্রদ না। কারণ হচ্ছে দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগ শোকে আমরা ভুগি বা উপসর্গে ভুগি এগুলি খাওয়ার জন্য। আর একটা জিনিস হলে কিন্তু আমাদের খরচও অনেক বেড়ে যায়। আমাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে সংযমের মাস, আত্মসংযমের মাস। এই সংযমটা শুধু না খেয়ে থাকা না দিনের বেলা, এই সংযমটা হচ্ছে রাতের বেলা আমরা কতটুকুন খাই সেখানেও কিন্তু পরিমিতি। আমরা মুসলমান যারা, আমাদের কিন্তু আইডল এবং আইকন হচ্ছে প্রফেট। আমাদেরকে দেখতে হবে প্রফেট কি করতেন। একটা দুটো খেজুর, একটু অল্প দুধ অথবা রুটি, কিচ্ছু না। সুতরাং আমি যদি এইটা আমি মাথায় রাখি যে আমার এই খাবার প্রফেট হচ্ছে আইডল, এক। আরেকটা জিনিস, এটা কিন্তু একটা ধর্মীয় ব্যাপার। ফলে হয় কি, যারা সাধারণ গরিব অসহায় মানুষ, তারা কিন্তু এগুলি কিনতে পারে না। আমরা জানি যে রোজাতে আরও খাবারের দাম বেড়ে যায়, কিন্তু তাদের মধ্যে কিন্তু এক ধরনের চাপ তৈরি হয় যে সবাই খাচ্ছে, সব মুসলমান, আমি এইটা মনে হয় অনেক বরকত টরকত আছে। না, আপনি আপনার সাধ্যের মধ্যে যেটুকুন খাবার আপনি খান সবসময় সেটাই খাবেন। এবং এইখানে আড়ম্বর করে, বিশেষ করে আমাদের এখানে রোজার মধ্যে নতুন কালচার, সেটা হচ্ছে বিভিন্ন ইফতারের যে মাহফিল বসে, বিভিন্ন জায়গায় প্রদর্শন হয়, এগুলি কিন্তু এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সাধারণ দরিদ্র অসহায় মানুষের মনে। সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সেটা নিয়মিত খেতে হবে পরিমাণ মতো, আর প্রচুর পরিমাণে তরল গ্রহণ করতে হবে। এবং কোনোভাবেই সব খাবার একবারে খাওয়া যাবে না। অনেকে দেখা যায় শুধুমাত্র ইফতারে খেলেন অথবা রাতের খাবার খেলেন, কেউ কেউ ঘুমে ব্যাঘাত ঘটবে এই ভয়ে কিন্তু সাহরিতে ওঠেন না। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। কারণ হলো, আপনি তাহলে কি করতেছেন, দীর্ঘ সময় না খেয়ে থাকছেন, তাহলে কিন্তু দিনের বেলা আপনি অসুস্থ হয়ে পড়বেন, খুব ক্ষুধা লাগবে, ডিহাইড্রেটেড হবে, পানি শূন্যতায় ভুগবেন। সুতরাং আমাদেরকে 3 বেলায় এবং এর মাঝখানে অল্প অল্প খাবারটা একসাথে না খেয়ে অল্প অল্প করে ভাগ করে করে খেতে হবে। প্রচুর তরল খেতে হবে, এবং যেসব খাবারে ফাইবার আছে, সবজি, ফল, এগুলি অল্প অল্প করে খেতে হবে। তার মানে হচ্ছে ভাজা পোড়া, বাইরের যে খাবার, এগুলি যথাসম্ভব আমাদের পরিহার করতে হবে। নিজের ঘরের তৈরি সামান্য খাবার, সেটা অনেক পুষ্টিকর এবং অনেক উপাদেয়। বাইরে থেকে অনেক দামে অনেক খাবার কিনে নিয়ে আসলেন, আলটিমেটলি আপনার শরীরের যে ক্ষতিটা হবে সেটা অনেক বেশি। আচ্ছা স্যার, আমি যদি একটু ডায়াবেটিস রোগীদের বিষয়ে আসি, স্যার ওনাদের খাবার তালিকাটা কেমন হওয়া উচিত? ডায়াবেটিসের রোগী যেটা হয়, স্বাভাবিকভাবে যে খাবারটা খান সেটা ওনারা খাবেন।
অর্থাৎ ক্যালোরিটা ঠিক থাকবে এবং বিভিন্ন গ্রেডিয়েন্ট যেটা থাকে সেটা ঠিক থাকবে, তরল খাবেন, ব্যায়াম করবেন। আর খাবারের সাথে সাথে আমরা যেটা মাথায় রাখতে হবে যে ইফতারের সময় যে আমরা শরবত খাই বা খুব বেশি দ্রুত শর্করা গ্রহণ করি, যাতে করে যেহেতু আমরা ক্ষুধার্ত ছিলাম, এই দিকে ওনাদের সতর্ক থাকতে হবে। কারণ চিনি খুব দ্রুত খেলে কিন্তু দেখা যাবে যে এটা শরীরের জন্য ক্ষতিকারক। শরবতে তো ওনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে আমরা চিনি খাবো কিনা কিংবা খেজুরটা খাচ্ছি, খেতে পারবো কিনা। এটা আসলে শরবতের মধ্যে যে বিভিন্ন ধরনের সুইটেনার যেটা আছে এটা ওনারা খেতে পারেন, একটা দুটো খেজুর খেতে পারেন। কারণ যেহেতু উনি একটা রোজা রাখছেন, কিন্তু পরিমাপ মতো খুব বেশি শরবত, খুব বেশি খেজুর, মিষ্টি এইভাবে না খেয়ে পরিমাণ মতো অল্প খেতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে অন্যান্য খাবার আবার খুব বেশি খাওয়া যাবে না, অর্থাৎ এক ধরনের ব্যালেন্স করে খেতে হবে। আচ্ছা স্যার, অনেকে আছেন যেমন অনেকক্ষণ ধরে ওনারা না খেয়ে আছেন, আমি ইফতার করলাম, স্বভাবতই আমার শরীরটা একটু টায়ার্ড লাগছে, তো খেয়েই দেখা যায় যে উনি শুয়ে পড়েছেন, শুয়ে ঘুমিয়ে গেলেন। স্যার এটা কতটুকু স্বাস্থ্যসম্মত? না, আসলে খাওয়ার পরপরই খুব বেশি খাওয়ার পরপরই শুয়ে পড়া বা ঘুমিয়ে গেলে যেটা হয়, আমার এই খাবারটাকে পরিপাক করার জন্য, ডাইজেশন করার জন্য আমার যে স্টমাক এবং ইন্টেস্টাইন এদেরকে সময় দিতে হয় এবং এদেরকে বিভিন্ন পরিবেশ দিতে হয়। কিন্তু আমি যদি শুয়ে পড়ি তাহলে দেখা যায় যে এই কাজগুলি ঠিকমতো হয় না। এই জন্য গবেষণায় দেখা গেছে যে খাওয়ার পরপরই বিছানায় এলিয়ে পড়া অথবা ঘুমানো এটা ঠিক না। অন্তত খাওয়ার পরে কিছুটা সময় দিতে হবে শরীরকে, যাতে করে এই শরীরবৃত্তীয় কাজগুলি সে ঠিকমতো করতে পারে। ওই সময়টাতে ওনারা একটু একটু হাঁটলো, একটু বসে থাকলো, কারোর সাথে গল্প করলো, একটু সোফাতে বসলো বা কোনো বই পড়লো এরকম, কিন্তু খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়ে ঘুমিয়ে গেলাম এটা যথাসম্ভব এড়িয়ে চলাটা উত্তম। স্যার, আমি যদি একটু হার্ড ওয়ার্কার যারা আছেন, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি, স্যার এই সময়টাতে তারা কিভাবে মেনটেন করবেন, মানে কি করবেন তারা? আসলে যারা হার্ডওয়ার্কার বা শ্রমিক শ্রেণীর যারা আছেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, রোজার মধ্যে তো আর কাজ বন্ধ থাকে না, কিন্তু রোজা রেখে এই কাজ করাটা অত্যন্ত পরিশ্রমের ব্যাপার। এবং আমরা এখন যে সিজনে আসছি, এখন কিন্তু রোদ উঠে গেছে, বাইরে রোদ, সুতরাং এই কাজগুলি করার সময় মাথায় রাখতে হবে রোদে যাওয়ার সময় যথাসম্ভব প্রস্তুতি নিয়ে যেতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, মাথাল বা বিভিন্ন ধরনের গামছা এগুলি থাকতে হবে। অল্প কিছুক্ষণ পর কাজ করার পরেই ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে, বাতাস যেখানে আছে, ছায়া যেখানে আছে। আর যেহেতু এখন আর খাওয়া যাবে না, সুতরাং সবসময় মাথায় রাখতে হবে যে শেষ রাতে সাহরির সময় প্রচুর পরিমাণে পানি ওনারা যেন খান, যাতে ডিহাইড্রেটেড না হন। আর কাজগুলি যথাসম্ভব সকালে, ভোরবেলা অথবা বিকেলে, সন্ধ্যার পরে এইরকম কাজ যদি থাকে একটু ভাগ করে নেওয়া যায়। কিন্তু প্রখর রোদে সবসময় খুব বেশি কাজ, এইটা অনেক সময় দেখা যায় যে সানবার্ন হয় অথবা হিট স্ট্রোক হয়। হ্যাঁ, এই ব্যাপারগুলি ঘটে, এগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দরকার হচ্ছে প্রস্তুতি এবং দরকার হচ্ছে পরিবেশ। যদি দেখা যায় যে খুব বেশি গরম লাগছে, তাহলে ওনারা গোসল করতে পারেন অথবা ভেজা তৈলে দিয়ে ওনার গাটা মুছে নিতে পারেন, ঘাম যদি বেশি হয়। এগুলি সাধারণ যে বিধিগুলি সেগুলি একটু মাথায় রাখতে হবে। একটানা অনেকক্ষণ অনেক বেশি কাজ কোনোভাবেই করা যাবে না। বিশ্রাম নিয়ে নিয়ে রোজা রেখে অল্প অল্প করে অনেক সময় ধরে কাজ করতে হবে। ফ্যানের নিচে দাঁড়াতে পারেন, একটু ফ্যানের নিচে, বাতাস, গাছের নিচে, যেখানে খোলা জায়গা আছে সেখানে, একটু ছায়াযুক্ত জায়গায়, এসব মেনে চলতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান পরামর্শগুলো দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে দর্শক বৃন্দ, আপনারা যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্যার খুব সুন্দরভাবে আমাদের পরামর্শগুলো দিলেন যে কিভাবে রমজান মাসে আমরা কি করতে পারি, তাহলে আমাদের রোজাগুলো আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারবো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।